সোনার কেল্লায় জকের ধন আছে কিনা জানি না, কিন্তু শুনেছি আমাদের ভারতবর্ষে প্রচুর কালো ধন আছে। আবার শুনেছি সেই কালো ধনকে সাদা করার জন্য অনেক প্রোডাকশন হাউস পিকনিক প্রজেক্টস বানায়। এবার ভাববেন না এইসব কথা বলছি বলে আমি এই ফিল্মটার কথা বলছি। সত্যি বলতে ট্রেলারটা দেখে এই ফিল্মটা থেকে আমার এক্সপেকটেশন অনেকটাই হাই ছিল, কিন্তু আই ওয়াজ টেরিবলি ডিসঅ্যাপয়েন্টেড। দেখুন, ভুল ভাববেন না, এটা কিন্তু খুব বাজে সিনেমা নয়, কিন্তু সিনেমাটার কিছু বেসিক প্রবলেমস রয়েছে যে কারণে সিনেমাটা হয়তো আপনি এনজয় করতে পারবেন না, কারণ আমি এনজয় করতে পারিনি একেবারেই। বেসিক কনসেপ্ট ভালো, দারুণ আহামরি এমন কিছু বলবো না, খুব সিম্পল একটা অ্যাডভেঞ্চার প্লট, ট্রেজার হান্টের মতো। ইংলিশে তো ভুরি ভুরি হয়েছে, ইন্ডিয়ানা জোনসের এক্সাম্পল নাম্বার 1 ওটা সবার আগেই মুখে আসে। দ্য মামির সাথেও প্রচুর রিজেম্বলেন্স পাবেন আপনি। তো যদি এটা অ্যাডভেঞ্চার জনারের ফিল্ম, এর মধ্যে অ্যাডভেঞ্চার এলিমেন্টটা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু ফুটে ওঠেনি। প্রথমে আমি বললাম যে এটা একটা পিকনিক প্রজেক্টের মতো ফিলিং দেয়, এবং পিকনিক প্রজেক্ট বলতে আপনারা যদি গ্রোন আপস দেখেন অ্যাডাম স্যান্ডলারের, ওখানে এরকম উইদাউট আ প্রপার স্ক্রিপ্ট, উইদাউট আ প্রপার স্ক্রিন প্লে লোকে শ্যুট করতে চলে যায় নানান লোকেশনে, কাইন্ড অফ একটা পিকনিকও হয়ে যায়, আউটিংও হয়ে যায়, এবং কিছু আর্নিংও হয়ে যায় সেখান থেকে। তো এই ফিল্মটা একদম উইদাউট স্ক্রিপ্ট বা উইদাউট স্ক্রিন প্লে এরকম নয়, উইদাউট ডিরেকশন এরকমও নয়। ঠিকঠাক একটা ডিরেকশন রয়েছে, ঠিকঠাক স্ক্রিন প্লে রয়েছে, ঠিকঠাক স্ক্রিপ্ট রয়েছে, বাট প্রবলেম ইজ এভরিথিং ইজ ঠিকঠাক, মানে ঠিকঠাকের ওপরে কিন্তু কিছুই যায়নি। একটা অ্যাডভেঞ্চার মুভির 3খানা বেসিক ইম্পর্টেন্ট এলিমেন্ট হয়। নাম্বার 1 এস্কেপিং ডেঞ্জার, number 2 going on a quest, and number 3 experiencing something out of the ordinary. এবার এখানে গোয়িং অন আ কোয়েস্ট এই পার্টটাকে দেখানো হয়েছে, ওরা কলকাতা থেকে যেরকম গেল সোনার কেল্লাতে, রাজস্থানে গেল জেসলমের। এবার ওখানে গিয়ে দ্য মেন প্লট আনরাভেলস অ্যান্ড দে ডিসকভার দ্যাট আমাদেরকে এরকম একটা পরশ পাথর খুঁজে বার করতে হবে, একটা কার্স আছে, একটা শ্রাপ রয়েছে, এরকম অনেকগুলো এলিমেন্টস রয়েছে। এবার এরকম এলিমেন্টসগুলো না ছুঁড়ে 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 দেওয়া রয়েছে। বেসিক প্লট লাইন খুব সিম্পল, লিনিয়ার একটা স্টোরি, স্ট্রেট ফরওয়ার্ডই যায়। জাতিস্বরের একটা কনসেপ্ট রয়েছে, তো এই কনসেপ্টগুলো প্রত্যেকটাই খুব ডেপথে যাননি ডিরেক্টর, এবং ডেপথে না গিয়ে প্রত্যেকটাই ছুঁয়ে ছুঁয়ে বেরিয়েছেন। কিন্তু সেটা কিন্তু বেসিক প্রবলেমটা না। সিনেমার মধ্যে মেন যে প্রবলেমটা সেটা হচ্ছে হার্ট অ্যান্ড সোলটা মিসিং। কারুর বডি ল্যাঙ্গুয়েজে, অ্যাক্টিংয়ে, ডায়লগসে আপনি কিন্তু সেই থ্রিলটা, সেই অ্যাডভেঞ্চারটা, সেই প্যাশনটা ফিল করতে পারবেন না। যখন আমরা একটা অ্যাডভেঞ্চার ফিল্ম দেখি, অ্যাডভেঞ্চার প্রজেক্ট দেখি, সেখানে কিন্তু প্রত্যেকের বডি ল্যাঙ্গুয়েজ একদম, মানে কি বলবো, দে হ্যাভ টু বি এনার্জেটিক, দে হ্যাভ টু বি মানে সুইফট, প্রত্যেকটা জিনিসের ডায়লগ ডেলিভারি সেরকমই হবে। এখানে প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি করছে, মানে কোয়েল মল্লিক, আই নো শি ইজ আ ভেরি গুড অ্যাক্ট্রেস, মানে আমরা ওনার ফিল্ম যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করি, ওনার অ্যাক্টিং স্পেশালি, বাট সেখানে উনি ডায়লগ ডেলিভারি করছেন ধরে 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 ডায়লগ ডেলিভারি হচ্ছে। পরমব্রত চ্যাটার্জি সেম, গৌরব চক্রবর্তী সেম, যিনি মুকুলের ক্যারেক্টার প্লে করেছেন ওনার অ্যাক্টিংও সেম। প্রত্যেকে যেন রেমিনিসেন্ট অফ দ্য পাস্ট, সেই ধোঁয়াশা রয়েছে একটা অ্যাক্টিং এর মধ্যে, এবং উইচ ইজ গুড। ভালো হতো যদি বিটস অ্যান্ড পিসেসে এই জায়গাগুলো থাকতো, বাট অল অ্যাক্রস যদি একটা অ্যাডভেঞ্চার ফিল্মে শুধু সেই নস্টালজিয়া ড্রামার এলিমেন্টেই থাকে, তাহলে আপনি অ্যাডভেঞ্চারটা ফিল করতে পারবেন না কোনোভাবে। আপনাকে যদি এক গাদা আটা দেওয়া হয় এবং তার সাথে যদি একটু নুন দিয়ে বলি যে আপনি একটা ডো বানান এবং সেখান থেকে লেচি কাটুন, আপনি তো পারবেন না, আপনি তো মাখতেই থাকবেন, ওটা শুকনো ছড়িয়ে যাবে চারিদিকে। আপনি বলবেন জলটা কই? তো জলটা হচ্ছে বাইন্ডিং ফ্যাক্টর, দ্য বাইন্ডিং এলিমেন্ট। এই সিনেমার মধ্যে এই বাইন্ডিং এলিমেন্টটা কিন্তু মিসিং। প্রচুর এলিমেন্টস আছে, প্রত্যেকটা যে অখাদ্য জঘন্য এরকম নয়, কিন্তু নাথিং অ্যাকচুয়ালি ব্রিংস দ্য প্রজেক্ট টুগেদার। আপনি যখন সিনেমাটা দেখবেন, আই ওয়াজ লিটারালি ডোজিং অফ, মানে দেখে মনে হচ্ছে কখন শেষ হবে। এরকম বলতে পারছি না খুব মানে উইদাউট এলিমেন্ট, উইদাউট প্রপার স্টোরি লাইন, কেউ অ্যাক্টিং পারছে না এরকমও না, বাট কিছুই নেই, মানে সব কিছু থেকেও কিছু নেই সিনেমাটার মধ্যে। ফিল্মের সিনেমাটোগ্রাফি ইজ ভেরি বেসিক, হ্যান্ডহেল্ড শটস সেরকম নেই, স্টেবল শটস আছে, ফ্রেম কম্পোজিশন দারুণ আহামরি নয়। আপনাদের যেটা ইলিউশন হতে পারে সেটা হচ্ছে, যেহেতু এই লোকেশনটা খুব ভালো, যেহেতু রাজস্থানে গিয়ে শ্যুট করেছে, সেই জন্য একটা অ্যাপারেন্টলি আপনাদের মনে হতে পারে দারুণ ভিজুয়াল কিছু ট্রিট পাচ্ছি, বাট যদি ভিজুয়াল ওই লোকেশন ফ্যাক্টরটা বাদ দিয়ে দেন, তাহলে বুঝবেন ক্যামেরার ওয়ার্ক এমন কিছু আহামরি কিন্তু নয়।
এই প্রসঙ্গে আরেকটা পয়েন্ট মনে পড়লো, কদিন আগে একটা ফিল্ম বেরিয়েছিল চন্দ্রবিন্দু, যেটা লন্ডনে গিয়ে শ্যুট করা হয়েছিল। ওখানে দেখলাম কয়েকজন রিভিউয়ার বলেছেন যে বেশি পয়সা আছে বলে লন্ডনে গিয়ে শ্যুট করেছে, এটা কলকাতাতেও করা যেত, রিলেটেবল হয়নি, রুটেড হয়নি। তো তারাই আবার এখানে গিয়ে এই সিনেমাটা দেখে বলছে যে দারুণ হয়েছে, জয়সলমেরে গিয়ে শ্যুট করেছে। হাইট অফ হিপোক্রেসি। যেহেতু এটা সোনার কেল্লা, অরিজিনাল সত্যজিৎ রায়ের সোনার কেল্লার স্পিন অফ, সেই জন্য আপনারা কিন্তু প্রত্যেকটা পদে আপনারা ফেলুদার রেফারেন্স না, ফেলুদার ভাইব একটা ফিল করবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে কেউই ফেলুদা নয়, কারোর মধ্যেই সেই পোটেনশিয়াল নেই অ্যাজ অ্যান অ্যাক্টর সিনেমাটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার। এবং এটা বলতেই হয় যে দ্য ফিল্ম ল্যাক্স আ প্রপার ভিলেন অ্যান্ড আ প্রপার হিরো। বলতে গেলে কিন্তু দুজন হিরো রয়েছেন, মানে কোয়েল মল্লিক এবং পরমব্রত চট্টোপাধ্যায়, এবং ওদিকে ভিলেন রয়েছে, ভিলেনের নাম নয় আমি রিভিল করলাম না। বাট এনারা কেউই দে কুডন্ট স্টেপ আপ টু দ্য পেডেস্টাল, ইউনো, মানে কেউই হিরো হয়ে উঠতে পারেনি, কেউই ভিলেন হয়ে উঠতে পারেনি। দ্য স্ক্রিপ্ট ওয়াজ নট স্ট্রং এনাফ যে তাদেরকে অ্যাকচুয়ালি হিরোইক কিছু করতে দেখাবে বা ভিলেনাস কিছু করতে দেখাবে। মানে ভিলেন পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে হিরোই বলে দিচ্ছে যে উনি পিস্তল দিয়ে গুলি করতে পারেন না। হ্যাঁ, মানে ওয়ার আর দ্য স্টেকস, মানে কয়েকজনকে তো মারতে হবে, কয়েকজনকে মরতে হবে, বা সেরকম দ্য স্টেকস হ্যাভ টু বি সো গ্র্যান্ড। যেরকম মামিতে আমরা দেখছি যে মামিকে যখন আনলিশ করা হয়েছে যে ও পৃথিবী ধ্বংস করে দেবে, ওকে, বাট এখানে অ্যাটলিস্ট কিছুটা তো স্টেক হাই হতেই হতো। কোনো স্টেকস নেই, কোনো ডেঞ্জার নেই, আমি ভয় পাবো কেন? ওয়াই উইল আই বি থ্রিল্ড যে হিরো যে জিতবে, এটার জন্য ওয়াই উইল আই বি রুটিং ফর ইউ? তুমি যেত মরো, আমার কি যায় আসে। আর আমার মনে হয় গৌরব চক্রবর্তীকে একটু মেন রোলসে কনসেন্ট্রেট করা উচিত। মানে হি ইজ প্লেইং দিস সাইড কিক ক্যারেক্টার্স আ বিট টু লং, মানে হি শুড টেক অন দিস রোলস, ইউনো, মানে ওনার বয়সটা অতটাও বেশি নয়, হি শুড টেক অন দ্য রোলস। মানে পরমব্রত চট্টোপাধ্যায় যে রোলগুলো করছেন সেটা যদি গৌরব চক্রবর্তীকে দেওয়া হতো, আই থিঙ্ক বেটার মানাতো, বিকজ এজ ফ্যাক্টর আছে এবং গৌরব চক্রবর্তীর একটা এফার্ট রয়েছে। সেখানে পরমব্রত চ্যাটার্জি একটা স্যাচুরেশন রিচ করে গেছেন, হি ডাজন্ট ট্রাই এনিথিং নিউ, হি ইজ অ্যাক্টিং দ্য সেম ওয়ে। ও হ্যাঁ, অন দ্যাট নোট ইট ব্রিংস মি টু দ্য অ্যাকশন কোরিওগ্রাফি। সিনেমার মধ্যে কিছু অ্যাকশন সিনস রয়েছে যেগুলো টোটালি আননেসেসারি লাগবে, সেই মাস মশালা এলিমেন্ট ঢোকানোর জন্য ধুমধাম মারপিট রাখা হয়েছে। দেখুন, ভিজুয়ালি কার ভালো লাগবে কার খারাপ লাগবে এটা তো আমি বলতে পারি না, বাট জাজিং বাই দ্য বডি মাস ইন্ডেক্স অফ দিজ অ্যাক্টার্স, দে শুড নট বি ডুইং অ্যাক্টিং। মানে কেউ যদি বলে আমাকে কেউ অ্যাকশন করতে বলে, তো ডেফিনেটলি আই শুড নট ট্রাই দ্যাট। তো এখানে এনাদের একটু সেলফ কনসিয়াস হওয়া উচিত। দ্য ভিলেন্স আর সেই 1970s যেরকম অমিতাভ বচ্চনের সাথে যেরকম ভিলেনরা থাকতো, সেই মারছে, সেই ঢিসুম ঢুসুম করে আওয়াজ হচ্ছে, ওই রকম ধরনের ভিলেন হয়ে গেছে। মানে ভিলেনের মোটিভেশন বলতে কিছুই নেই, শুধু পিস্তল নিয়ে ঘুরে বেড়ায়। মানে মেন একজন ভিলেন রয়েছে, তার আবার একজন সাগরেদ রয়েছে, আবার সেই সাইড কিক হয়ে যাচ্ছে মেন ভিলেন। এরকম একটা টুইস্টও না, দিস ইজ নট ইভেন আ টুইস্ট, ইটস লাইক হাউ দ্য স্টোরি ইজ। মানে আপনার মাঝে মনে হবে কে মেন ভিলেন, কে কাকে অর্ডার দিচ্ছে, আর সেই ভিলেনটার মেন কোনো উদ্দেশ্য নেই যে কেন সেই কাজটা করছে। এবং যারা অরিজিনাল সোনার কেল্লা দেখেছেন বা পড়েছেন তারা তো রেফারেন্সগুলো বুঝতেই পারবেন, বাট যারা দেখেননি তাদের জন্য আমার মনে হয় এতটা সিনেমার মধ্যে পার্ট পুরনো সোনার কেল্লার জন্য না রাখলেই হতো। নতুন মুভিটায় বেশি ভালো করে কনসেন্ট্রেট করা যেত, ক্যারেক্টার ডেভেলপমেন্ট করা হয়নি, প্রত্যেকটা ক্যারেক্টার উপর প্রপারলি নজর দেওয়া হয়নি। ভিলেনকে আরো ভালো ডেভেলপ করতে হতো, ভিলেনের কোনো মোটিভেশন আপনারা দেখাতেই পারছেন না, ভিলেনের ব্যাক স্টোরি দেখাতে পারছেন না, লাস্ট কয়েক মিনিটের মধ্যে ভিলেনের মুখ দিয়ে সব বলিয়ে দিলাম। যাকে আর বেশি বলে স্পয়লার হয়ে যাবে, বাট আপনারা দেখলে বুঝতেই পারবেন দ্যাট the entire movie in the end doesn't make sense. প্রচুর জায়গায় VFX ইউজ করা হয়েছে, যে VFX গুলো আপনার দেখে মনে হবে সেই অ্যারেনা মাল্টিমিডিয়ার স্টুডেন্টগুলো বেরিয়ে যেভাবে VFX করে ওই রকম, মানে তাদের হাতে কোনো কাজ আসেনি, তারা জাস্ট স্টুডেন্ট প্রজেক্টে ওটা করে দিয়েছে। তো এরকমই লাগবে যে অ্যামাউন্ট অফ খরচা ওনারা করেছেন রাজস্থান যেতে, লোকেশনস আর গুড, বাট সেই অ্যামাউন্ট অফ খরচাটা করা উচিত ছিল ফর বেটার VFX আর্টিস্ট। কেন করলেন না, কেন পেলেন না, এটা ওনারাই জান। আর হ্যাঁ, লোকেশন বলতে আরেকটা জিনিস মনে পড়লো,
যে ম্যাক্সিমাম টাইম ওনারা যে ফোর্টে যেসব জায়গায় শ্যুট করেছেন দে ওয়ার অল ডেজার্টেড। মানে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ফর শুটিং ওনারা ক্রাউডকে সরিয়ে দিয়েছেন, বাট ফর দ্য স্টোরি পারপাস সেই জায়গাগুলোকে ফাঁকা দেখানোটা খুবই আনাড়ির মতো কাজ লাগছে। এরকম ফাঁকা হতে পারে না একটা ট্যুরিস্ট স্পট, স্পেশালি ওনারা যে জায়গাগুলো দেখাচ্ছেন ওগুলো ট্যুরিস্ট স্পট। তো সেই জায়গায় লোক নেই, ওনারা কনভিনিয়েন্টলি নিজেদের মতো যাচ্ছে, নিজেদের মতো নানান জায়গা টাচ করছেন, যেগুলো খুব আনবিলিভেবল বাই দ্য ওয়ে, যে এক একটা ওনারা পাজল সলভ করছেন যেগুলো পড়ে রয়েছে ইন ব্রড ডে লাইট, ওইগুলো লোকের সামনে রয়েছে, ওনারাই যে এসে সেগুলো রিঅ্যারেঞ্জ করে পাজলের মতো সেখান থেকে জিনিস বার করে নিচ্ছেন। ট্রাস্ট মি, ইন্ডিয়া এমন একটা জায়গা যেখানে এরকম কোনো জিনিসই খোলা পড়ে থাকে না। মানে চোখের সামনে 1000 বছর ধরে ওই আর্টিফ্যাক্ট ওখানেই পড়েছিল, কেউ দেখেনি, এনারাই এসে উদ্ধার করলেন। ভাই হাতুড়ি মেরে বার করে নিত, ওসব পাজল ফাজল ভাঙার টাইম নেই এখানে লোকের। হ্যাঁ, সিনেমা একটা চাইল্ড অ্যাক্টর রয়েছে জুগনু, ওর অ্যাক্টিংটা দেখবেন, ওর অ্যাক্টিংটা বেশ ভালো লাগবে। ওই আধা বাংলা আধা হিন্দি এরকম ভাবে কথা বলেছে। হি ওয়াজ দ্য সেভিং গ্রেস, মানে ও যখন স্ক্রিনে আসছিল তখন হি ওয়াজ সেভিং দ্য রেস্ট অফ দ্য কাস্ট ফ্রম এম্বারেসমেন্ট। রেস্ট অফ দ্য কাস্ট ওয়াজ লাইক গেছি, খাবো দাবো, শ্যুট করবো, চলে আসবো। দে ওয়ার লাইক আই ডোন্ট গিভ আ র্যাটস অ্যাস আমাদের কি অ্যাক্টিং করতে হবে। সবাই নিজের মতো মগ্ন হয়ে নিজের মতো ডায়লগ ডেলিভারি করে যাচ্ছে, কারোর কিছু যায় আসে না সিনেমাটা যে ডুবছে। আর ডিয়ার ফিল্ম মেকার্স, আপনারা এআইটা যদি ইউজ করতেই চান একটু কষ্ট করে পেড এআই গুলো ইউজ করুন। আপনারা যে এআই গুলো ইউজ করছেন এগুলো ইউটিউবাররা এর থেকে বেটার এআই ইউজ করে। মানে আমি প্রচুর ইউটিউবারদের দেখেছি যারা হাই এন্ড এআই ইউজ করে, তাদের স্ক্রিপ্টের মধ্যে ভ্যালু থাকে একটা। এআই ইউজ করে গল্প বলে দিচ্ছি। আগে তো অ্যানিমেশন ছিল, সেটা রদ্দি মার্কে অ্যানিমেশন করতাম। এখন সেই ইউটিউবারদের দেখেছে এই ভাই এআই ইউজ করছে, ওই নর্মাল এআই, তাও আবার ইমেজেস, এআই ভিডিওসও না, কয়েকটা ভিডিওস আছে মেজরিটি এআই ইমেজ দিয়ে ব্যাক স্টোরি অন্যান্য স্টোরিগুলোকে চালিয়ে দিয়েছে। মানে এই দুর্দশা হয়েছে বাংলা সিনেমার। প্রত্যেকটা ক্যারেক্টার মুখে বারবার বলে যে বিপদ ঘনিয়ে আসছে, বিপদ আসছে, বিপদ এগিয়ে আসছে, বাট এই বিপদটা কিন্তু কি এটা আপনি কোনোদিনই ফিল করতে পারবেন না। বিপদ অ্যাজ সাচ কিছুই নেই। সিনেমা, এন্টায়ার সিনেমা ইটসেলফ ইজ এ বিপদ, এর মধ্যে কোনো বিপদ বলে কিছু নেই। আবার পরমব্রত চ্যাটার্জি মাঝখানে একটা ডায়লগ বলেন, দ্য গেম ইজ অন, মানে খেলা শুরু হয়ে গেছে। উনি বাংলায় বলেছেন, মানে শার্লক রেফারেন্সটাও হয়ে গেল। আর সত্যি গল্প বলে কিছুই নেই, রেফারেন্স মেটা রেফারেন্স এইসব ছাড়া কিন্তু আর সিনেমা কেউ বানাতে পারছেন না। প্রত্যেকটাই স্পিন অফ বা সিকুয়েল, পুরনো কিছুর সেই নস্টালজিয়া নিয়ে চালানো হচ্ছে। শার্লককেও ছাড়লাম না, ওই ডায়লগটা তো অ্যাটলিস্ট ছেড়ে দিতে পারতে ভাই। কস্টিউমের ওপর কোনো ধ্যান দেওয়া হয়নি, এভরিথিং ওয়াজ ভেরি ফ্ল্যাট। স্পেশালি ডিজাইন কিছুই লাগেনি, মনে হচ্ছিল যার ড্রেস এনারা নিজেদের ওয়ার্ড্রোবে রয়েছে ওটাকেই পরে নিয়ে চলে এসছেন। আর তিনজন মেন অ্যাক্টর, গৌরব চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি অ্যান্ড কোয়েল মল্লিক, এনাদের কিন্তু কোনো কেমিস্ট্রি ছিল না। যদিও এনারা একে অপরের সাথে অনেকগুলো কাজ করে নিয়েছেন, এখন অবধি দে ওয়াজ জিরো কেমিস্ট্রি। অ্যান্ড হিরো অ্যান্ড ভিলেন, এক্ষেত্রে তো হিরো অনেকজনই এবং ভিলেনও টেকনিক্যালি অনেকজন, তাদের মধ্যেও কোনো কেমিস্ট্রি নেই। মনে হবে ভিলেনকে কোনো বি গ্রেড বাংলা সিনেমা থেকে তুলে আনা হয়েছে এবং কোনো হাই এন্ড ইন্টেলেকচুয়াল সিনারিও থেকে হিরোদেরকে তুলে আনা হয়েছে এবং দে আর নট কোঅর্ডিনেটিং উইথ ইচ আদার। মানে এরকম একটা লোকেশনে গিয়ে আমরা শ্যুট করলাম, সেখানে ভালো ক্যামেরা ইউজ করেছি, ভালো রিগ ইউজ করেছি, বাট স্টিল দ্য শর্টস ওয়ার বিট টু টাইট। আমি বুঝতে পারছি না হোয়াট ইজ দ্য অবসেশন উইথ টাইট শর্টস। একটু খুললেই তো আমার লোকেশনটাকে আমি ইউজ করতে পারবো, তাহলে তো ভালো লাগবে সিনটাকে দেখতে, ইমার্সিভ হবে। ইমার্সিভ এক্সপিরিয়েন্স একদমই ছিল না। যেটা ট্রেলার দেখে মনে হয়েছিল, বড় স্ক্রিনে দেখে কিন্তু আই ওয়াজ টেরিবলি ডিসঅ্যাপয়েন্টেড। পুরো সিনেমাটা একটা স্লো পেসে হাঁটতে হাঁটতে হয়েছে ধরতে পারেন। যদিও তারা ফিজিক্যালি হয়তো দৌড়াচ্ছে কিছু কিছু জায়গায়, বাট দ্য রাশ উইল নট বি ফেল্ট ফ্রম দিস সাইড অফ দ্য স্ক্রিন। কোনো থ্রিল নেই, এক্সাইটমেন্ট নেই, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য কোনো চেঞ্জ করছে না কিছু, যে আমাকে এই জিনিসটা করতেই হবে তাহলে আরেকটা, মানে আপস অ্যান্ড ডাউনস নেই, কোনো টুইস্ট অ্যান্ড টার্নস নেই, পুরো জিনিসটা ফ্ল্যাট। মানে আমরা বুঝতেই পারছি যা হবে ক্লাইম্যাক্সে গিয়ে মিট করবে, এবং ক্লাইম্যাক্সটা ওয়াজ আ টোটাল ডাড। ওভারঅল ইন কনক্লুশন আমি এটাই বলতে চাই যে দিস ওয়াজ অ্যাভারেজ মুভি, যেটা আপনি বাচ্চাদের নিয়ে দেখতে চাইলে ওয়ান টাইম ওয়াচ হিসেবে দেখতেই পারেন। অ্যাডাল্ট অডিয়েন্সের খুব একটা ভালো লাগার চান্স নেই, বিকজ ইউ উইল বি বোর্ড টু ডেথ।
story and concept was good, the locations were good, but everything else was very boring. ব্যাড না, আমি ব্যাড বলে জিনিসটাকে খুব অপমানিত করব না, এই ক্ষেত্রে যে আমি অ্যাডজেক্টিভটা ইউজ করব, দ্যাট ওয়াজ বোরিং অ্যান্ড স্লো পেস। মানে আপনার ডিরেক্টর থেকে নিয়ে সিনেমাটোগ্রাফারকে থেকে নিয়ে অ্যাক্টার্স, ডায়ালগ রাইটার্স, ব্যাকগ্রাউন্ড স্কোরার্স, এভরিওয়ান ওয়াজ ল্যাথার্জিক। দ্য লেজিনেস ওয়াজ ভেরি মাচ প্যালপেবল। আর কিছু কিছু সিজিআই ইউজ করা হয়েছে কোয়েস্ট সিনগুলোতে, মানে 2-3টে কোয়েস্ট সিন রয়েছে যেখানে একটা ধরুন একটা বাটি থেকে একটা সাপ বেরোচ্ছে, এরকম একটা সিন রয়েছে। ওটা দেখলে আপনার প্রথমত মনে হবে দিস ইজ আনরিয়েলিস্টিক, দিস ইজ গুফি অ্যান্ড ইটস লুকিং ফানি। এই সব সিনগুলোকে এনারা পোস্ট প্রোডাকশনে যখন দেখেন অ্যাপ্রুভ কি করে করেন। আর যখন এতই বিগ বাজেটের ফিল্ম, দেখুন জয়সলমের গিয়ে শ্যুট করা তার ছোট ব্যাপার নয়, পুরো কাস্ট অ্যান্ড ক্রুকে নিয়ে গিয়ে, তো যখন পুরোটাই নিয়ে গেছেনই, তাহলে আর এই এআই অ্যানিমেশন এইগুলো ইউজ করে কস্ট কাটিং করার কোনো মানে হয় না। ইফ ইউ হ্যাভ কমিটেড টু ইট, দেন ইউ শুড কমিট ফুললি, হাফওয়ে যাবেন না, বিকজ হাফওয়ে গেলে কিন্তু সিনেমাগুলো এরকম হচপচ হবে। সব কিছু থেকেও কিন্তু সিনেমাটা কিন্তু ডিজাস্টারই হবে। এটার কালেকশন কি হবে, আমি কোনোদিন এইসব কালেকশন বক্স অফিস নিয়ে কথা বলি না, এবারও বলবো না, বাট এটাই বলবো ভালো ফিল্ম হয়ে উঠতে কিন্তু এই সিনেমাটা পারেনি। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। কোনো সাজেশনস, রিকোয়েস্ট বা ওপিনিয়ন্স থাকলে কমেন্ট সেকশনে ডেফিনেটলি জানান। ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি ডিরেক্টলি অন মাই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।